মানে কতটা আপন ছিল আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এটাই সত্যি কথা। আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল, সেটা রিলেশন টাইপের? তখন থেকে 10টা বছর ও আমার লাইফটা নিয়ে তার মতো করে খেলছে। 5টা বছর আমি তার জন্য সময় দিছি, তাকে আমি হেল্প করছি, তাকে আমি খাওয়াইছি। দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। আপনারা জানেন যে বাংলাদেশে বহুল আলোচিত একটা ইউটিউব চ্যানেল হচ্ছে প্র্যাঙ্কিং, যেখানকার নাটক আমরা খুব পছন্দ করি, কিন্তু সেই প্র্যাঙ্কিং নিয়ে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন সামিয়া সুলতানা। তিনি প্র্যাঙ্কিংয়ের সাবেক একজন অভিনেত্রী এবং তার কাছ থেকে কিছু বিস্ফোরক অভিযোগ আমরা শুনেছি, দেখতে পেয়েছি ফেসবুকে। সেই অভিযোগগুলো নিয়ে ডিটেলসে কথা বলতে চাই এবং আরও বিস্তারিত জানতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মোটামুটি। আপনি প্র্যাঙ্কিংয়ের প্রাক্তন অভিনেত্রী, তাই তো? কবে থেকে আপনি প্র্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ কবে থেকে আপনার সঙ্গে প্র্যাঙ্কিংয়ের আর কোনো সম্পর্ক নেই? আমার কাজ অফ হয়েছে 1.5 বছর মতো, আর তার আগে পুরোটাই প্রথম থেকেই আমি ছিলাম। আপনি সঙ্গে ছিলেন এবং আমরা শুনতে পাই যে অনেকে বলছেন যে আপনার সঙ্গে যদি সম্পর্কের কথা বলি যে আপনি আর্থিক সজীবের ভাগ্নি হন। এটা কি সত্য? হ্যাঁ সত্য, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাঙ্কিং নিয়ে অনেক অভিযোগ চলছে। আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই যে আসলে ব্যক্তিগত পর্যায় থেকে প্র্যাঙ্কিং নিয়ে বা আর্থিক সজীবকে নিয়ে আপনার অভিযোগগুলো কি? আসলে এটা তো অনেক বিস্তারিত। মূলত হচ্ছে সে সবার মানে শুরু থেকে আমার বাসায় শ্যুট করেছে প্রায় 5 বছর। আপনার বাসায়? হ্যাঁ, আচ্ছা। মানে আমার বাসা, আমার এই বাসায় প্লাস সামনের একটা বাসা ছিল যেটাতে আমরা দুজন একসাথে ছিলাম, ঠিক আছে? মানে আমার ফ্যামিলি এবং হচ্ছে সজীব, আমরা একসাথে প্রায় 3 বছর ওই বাসায় ছিলাম। উনি আপনাদের বাসায় থাকতো? মানে আমাদের বাসা না, দুজনের বাসা। আচ্ছা। হ্যাঁ, মানে আমরা দুজন একসাথে বাসা নেই, 50-50। 2টা রুম ছিল, আমার একটা রুম, ওর একটা রুম, ঠিক আছে? তো ওই বাসায় ও 3 বছর শ্যুট করেছে। এখন আমি যদি পারমিশন না দিই ও কিন্তু শ্যুট করতে পারে না, তাই না? তো শুধুমাত্র কিন্তু ওর বাসা না, আমার বাসা প্লাস ওর বাসা, আমি আবারও বলতেছি। দেন হচ্ছে ওই বাসা থেকে ওর যখন বিয়ে হয় আমরা ওদেরকে বাসা ছেড়ে দিয়ে আমি এই বাসায় শিফট করে ফেলি, ঠিক আছে? তো এই বাসা যখন শিফট করি, আমার বাসাটা একটু বড়, যার কারণে সজীব আমার বাসায় শ্যুট করতো বেশিরভাগ, ঠিক আছে? আর ওর বাসাতেও টুকটাক করতো, আমার বাসাতেও করতো। কত সালে ঘটনা বলছেন? না, আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই। এটা হচ্ছে তাও 15-16 সাল, 17-18-19। আচ্ছা, করোনার আগে। হ্যাঁ, মানে প্রায় 5 বছরই ধরেন। ও তো উত্তরায় গেছে 3 বছর মতো, ঠিক আছে? ভাই কম বেশি হতে পারে। তখন থেকে আসলে আমার বাসায় শ্যুট হয়েছে এবং হচ্ছে আমি শুরু থেকেই সব কিছু জানি। তখন থেকে আমি তো আত্মীয়, আমাকে তো আর পেমেন্ট দেওয়ার কিছু নাই, শ্যুটের জন্য আর কিছু নাই, ঠিক আছে? এবং আমার বাসার উপরে কিন্তু ওর অফিস ছিল, ঠিক আছে? বাট ও টিমের অন্য কোনো সদস্যকেও ও কখনো পেমেন্ট দিত না। আমি স্পেসিফিকভাবে যদি জানতে চাই, এই মুহূর্তে এসে প্র্যাঙ্কিং বা আর্থিক সজীবের বিরুদ্ধে আপনার অভিযোগগুলো কি কি? এই মুহূর্তে এসে যে অভিযোগ সেটা হচ্ছে আমি ওর জন্য প্রায় 5 বছর আমার বাসা ছেড়ে দিছি শ্যুট করার জন্য। আমি যতটুকু অভিনয় করছি আমি কিন্তু কখনোই পেমেন্টের কথা বলিও নাই, চিন্তাও করি নাই, ঠিক আছে? ইভেন প্র্যাঙ্কিংয়ের অন্যান্য মেম্বার কেউই হচ্ছে কি যে তখন 1 টাকাও পেমেন্ট পাইনি। মানে এই 2টা অভিযোগ তো আছেই, কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক। হঠাৎ করে ওর সাথে আমার যোগাযোগটা কাট অফ হয়ে যায়, ঠিক আছে? মানে ওর সাথে আমার যোগাযোগটা অফ হয়ে যায়, কিন্তু আমি আসলে জানি না আসলে ও আমার সাথে যোগাযোগ কেন করছে না। হ্যাঁ, এই জিনিসটা আমি জানতাম না। আচ্ছা, আপনি প্র্যাঙ্কিং ছেড়েছেন কত বছর হলো? প্র্যাঙ্কিং আসলে আমি তো ছাড়ি নাই। আচ্ছা, মানে কাজ বন্ধ হয়েছে? আমাকে হচ্ছে 1.5 বছর থেকে, বললাম তো, হঠাৎ করে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমরা হচ্ছে সেন্ট মার্টিন যাই, আমরা হচ্ছে কি যে কক্সবাজার যাই, আমরা এখানে ওখানে ঘুরতে যাই, 300 ফিটে যাই, ঠিক আছে? আমরা আমাদের মতো সময় করি, আমরা রিজেন্সিতে যাই, আমাদের খুব ভালো একটা সম্পর্ক। কিন্তু মানে হঠাৎ করে সে 1.5 বছর ধরে আমাকে ফোন দেয় না, আমার সাথে কথা বলে না, হঠাৎ করে, আমি জানি না কেন। সেক্ষেত্রে কারণ কি হতে পারে? এখানে আমি একটা ক্লিয়ার হই। আমরা বলতে কি শুধু আপনি আর আর্থিক সজীবকে বোঝাচ্ছেন নাকি প্র্যাঙ্কিং ফুল টিমটা বোঝাচ্ছেন? আমি আর সজীবের কথা বলতেছি। আচ্ছা, এখানে তাহলে সবার সাথেই আমার ভালো সম্পর্ক। এখানে এখন যেহেতু আপনারা বলছেন যে আপনি সম্পর্কে ভাগ্নি হন, তাই তো? এখন আপনি ছেড়েছেন বা আপনার সঙ্গে 1.5 বছর কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলছেন যে শুরু থেকেই আপনি প্র্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, ওই শুরু থেকে শেষ পর্যন্ত থাকা অবস্থায় আপনি পেমেন্ট নিয়ে কেন প্রশ্ন তুলেননি? এখন কেন এসে প্রশ্ন তুলছেন? ওর সব কিছুতে আমি হেল্প করেছি, শুধু আমি না, টিমের অনেকেই পেমেন্টের ক্ষেত্রে হেল্প করেছে, আর আমি তো আদার্স অনেক ক্ষেত্রে হেল্প করেছি, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে এসে সে কেন এই জিনিসটা করতেছে
আমার সাথে হঠাৎ করে সে যোগাযোগ করলো না কেন? মানে কোন পর্যায়ের মানুষ হলে বা কতটা অকৃতজ্ঞ মানুষ হলে এই কাজটা করতে পারে সেটা আপনারাই বলেন। আচ্ছা, আর কোনো অভিযোগ আছে আপনার ব্যক্তিগতভাবে? না, ব্যক্তিগতভাবে ওর সাথে আমার কোনো প্রবলেম নেই। মানে হচ্ছে আপনার ওনার বিরুদ্ধে দুটো অভিযোগ, একটা হচ্ছে পেমেন্ট নিয়ে, একটা হচ্ছে যে কেন যোগাযোগ করা হলো না বা হচ্ছে না, আপনার সঙ্গে যোগাযোগটা বন্ধ করেছে, এই দুটো অভিযোগ। আমি তো জানি কেন বন্ধ হয়েছে। হ্যাঁ, সেটাই তাহলে একটু ক্লিয়ার করেন যে আপনার কাছে কি মনে হয় কেন সে যোগাযোগ বন্ধ করলো? সে সাথী, ঠিক আছে, শায়লার সাথী। হ্যাঁ, শায়লার সাথী যখন ফার্স্ট ঢাকায় আসে সে কিন্তু আমার বাসায় তাকে প্রায় 1.5 মাস রাখছে, ঠিক আছে, 1.5 থেকে 2 মাস রাখছে। 1 মাস বলেছিল, পরে 1.5-2 মাস রাখছে। তো ওই মেয়েটাকে আমি চিনি বা জানি। ওই মেয়েটা যখন আসে তখন থেকে ওর সাথে কাজ করতো, কিন্তু ওই রকম সম্পর্ক ওর শুরুর দিকে ছিল না। যখন থেকে সাথীর সাথে সম্পর্ক শুরু হয়েছে তখন থেকে ও আমার সাথে কথা বলা বন্ধ করছে। বিকজ অফ আমি যদি শুটে যাই বা আমাকে শুটে ডাকাটা অফ করছে, কারণ আমি যদি শুটে যাই ওদের প্রেমটা আমার চোখে পড়বে, ঠিক আছে, আর আমার চোখে পড়া মানে ফ্যামিলি জানবে, ফ্যামিলি জানা মানে একটা ঝামেলা হওয়া। বিয়ে করেছিল, বিবাহিত ছিল? হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে সজীব বিয়ে করেছিল, তারপরেও কিন্তু সাথীকে আমার বাসাতেই রেখেছিল, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়, মানে কারণটাই এটা। আচ্ছা, আমরা তিথির তো কিছু অভিযোগ দেখেছি। তিথি বলছে যে, তিথিও একই কথা বলছে যে শায়লার সাথীর জন্যই তিথিকে বাদ দেওয়া হয়েছে, এবং শুধু তিথি নয় আরও অনেককে বাদ দেওয়া হয়েছে। তিথির এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত, বা তিথির সঙ্গে আপনার যোগাযোগ আছে কি না? তিথির অভিযোগগুলো যদি আপনি একটু বলতে চান, চাইলে বলতে পারেন। সাথী শুধু তিথিকেই না, তিথিকে টেকনিক্যালি বাদ দিয়েছে। শুধু তিথিকেই না, আমি আবার বলছি, সাথীর কারণে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মামুন বলেন, ফারুক বলেন, তামিম বলেন, সিয়াম বলেন, ঠিক আছে, ম্যাক্সিমাম সবাই বাদ গেছে। ইভেন এখন আরোহী মিমকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আরোহী মিমের সম্পর্কে সে সবার কাছে এমন এমন কথা বলে, যেমন আরোহী মিম তাকে খুন করতে চাইছে, আরোহী মিম তাকে হিংসা করে, তার বিরুদ্ধে মানুষ লাগাই, ঠিক আছে, এই ধরনের কথা কিন্তু সাথী সবার সামনে বলে বেড়ায়, ঠিক আছে। তার একটাই কারণ, সে চায় না আরোহী মিমও টিমে কাজ করুক, ঠিক আছে। দেখেন, সিনিয়র কেউ কিন্তু টিমে নেই। আমার ইয়াটা যে, মানে আমার আক্ষেপটা এখানেই যে আমি আসলে টিমের জন্য কি করিনি। হ্যাঁ, আমি কিন্তু লিড ক্যারেক্টার করিনি, আবারও বলছি, আমার কিন্তু ফেস ভ্যালুর কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে সজীব আমাকে কেন ডাকবে না? আমি তার আপন মানুষ, আমি তার জন্য 5টা বছর আমি তার জন্য সময় দিছি, তাকে আমি হেল্প করছি, তাকে আমি খাওয়াইছি। তার বউ বাসায় থাকতো না, সে আমার বাসায় আসতো যখন ইচ্ছা তখন, আমি ওর জন্য আলাদা করে বেশি করে ভাত রান্না করতাম, ঠিক আছে, একটা মানুষের জন্য। সেই মানুষটা হঠাৎ করে দেখি যে 1.5 বছর ও আমার সাথে কোনো যোগাযোগ করছে না, ঠিক আছে। আমি বুঝতেছি না আমার সাথে কেন যোগাযোগ করছে না। আমি যদি হাই দিই, আমার হাইয়ের রিপ্লাই দেয় হাই, কি অবস্থা, ঠিক আছে। আমার বার্থডেতে সে উইশ করে না, সে সাথীর বার্থডেতে, সবার বার্থডেতে উইশ করে, কিন্তু আমার বার্থডেতে সে উইশ করে না। আমি আসলে করছিটা কি আমি নিজেই জানি না, ঠিক আছে। সে আমার খুব, মানে কতটা আপন ছিল আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এটাই সত্যি কথা। আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল, সেটা রিলেশন টাইপের? কোনো সম্পর্ক ওর সাথে আমার ছিল না, তবে এখানে একটা ঘটনা আছে। আপনি কি চাচ্ছেন আমি এটা এখানেই ক্লিয়ার করব? হ্যাঁ, আপনি ক্লিয়ার করতে পারেন, আপনি আপনার সব বক্তব্যই বলতে পারেন। সজীব হচ্ছে আমার মামির ভাই, আচ্ছা, ঠিক আছে। তো আমার মামির যখন বিয়ে হয়, ওরা 2টাই ভাই বোন। আমার মামির যখন বিয়ে হয়, ও কিন্তু ওর বাড়িতে থাকতো না, ও ম্যাক্সিমাম টাইম আমার নানি বাড়িতে এসে থাকতো, মানে আমার মামার ওয়াইফ ওর বোন, আর আমি নানি বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম। ছোটবেলা থেকে সজীব এবং আমি একসাথে বড় হয়েছি, বুঝতে পারছেন। সজীবের ভালো লাগতো না ওর বাসায় থাকতে, আমি যেহেতু এখানে থাকতাম ওর ভালো লাগতো। যখন মামার বিয়ে হয় তখন আমি হয়তো 6-7-এ পড়ি, বাস এরকম। তখন থেকে সজীব আমার নানি বাড়িতে থাকতো, আমরা একসাথে মুভি দেখছি, একসাথে খাইছি, একসাথে ঘুরছি, একসাথে খেলাধুলা করছি, গোসল করছি নদীতে, ঠিক আছে, এরকম টাইপের অনেক সম্পর্ক ছিল, অনেক ব্যাপার আছে। তারপরে ওর একটা রিলেশন ছিল ওই টাইমে। ওই মেয়েটা, ওর সাথে সম্পর্কের অবনতির কারণে মেয়েটা সুইসাইড করে। ওর নাম ছিল মুক্তি। ওই মেয়েটা মারা যাওয়ার পর ও আমার নানির বাসায় 3-4 মাস আত্মগোপন করে থাকে, ঠিক আছে। ওর নামে মামলা হয় না, বাট আত্মগোপন করে থাকে। দেন ওই টাইমটা পার হওয়ার পর সজীব তখন তো নানির বাড়িতে থাকতো, তো ও আমার প্রতি আস্তে আস্তে উইক হয়ে যায়, ঠিক আছে।
হয়তো বয়সের দোষ হতে পারে, হয়তো বা তার এটা টেন্ডেন্সি, আমি জানি না, বাট আমার দিক থেকে আমি তাকে মামা বলেই সবসময় জেনেছি, মামা বলেই সম্বোধন করেছি। এইবার আমি জানতামও না, হঠাৎ করে ক্লাস 10-এ যখন 7, 8, 9, 10 এর মধ্যে কিন্তু মেয়েটা মারা গেছে। তারপরে এই যে আরও 2-3 বছর গেছে, যাওয়ার পর ক্লাস 10-এ যখন আমি পড়ি তখন ও আমাকে একটা জিনিস ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করে যে শোভা, তুমি কি জানো যে মামা ভাগ্নির মানে আপন মামা ছাড়া অন্যান্য মামাদের সাথে বিয়েটা জায়েজ। ঠিক আছে, আমাকে টেকনিক্যালি এটা বোঝানোর চেষ্টা করে। তো আমি ওকে বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার বাচ্চা মেয়ে, ঠিক আছে। আমি বলছি ও আচ্ছা আচ্ছা। তো আস্তে আস্তে আমি বুঝতে পারি এবং সেও আমাকে ক্লিয়ারলি বলে দেয়। এবং এইটা নিয়ে পরবর্তীতে আমার ফ্যামিলিতে প্রচুর ঝামেলা হয়। আর তার একজন ভাই ছিল, মানে সেও আমার মামা কিন্তু তার খালাতো ভাই, মানে দূর সম্পর্কের মামা, সে তখন মেডিকেলে পড়তো, সে কিন্তু আমাকে খুবই ভালোবাসতো। ঠিক আছে, তো তারটাও আমি জানতাম না, কিন্তু সজীবের বিষয়টা আমি তাকে বলে দিই, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তাকে বলে দিই। তো তারপর আমি জানতে পারি যে তার নামটা আমি করতে চাচ্ছি না, সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে, সে অনেকদিন পরে আমাকে বলছে। কিন্তু তখন থেকে সজীবের সাথে তার ভাইয়ের একটা ঝামেলা লেগে যায়, হাতাহাতি পর্যন্ত হয়। ঠিক আছে, এবং তখন থেকে এখন পর্যন্ত তার সাথে কিন্তু সজীবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইভেন তখন কিন্তু তারা খুব ক্লোজ ছিল, বুঝতে পারছেন তো, সম্পর্কটা নষ্ট হয়েছে এবং এখনো সেই পর্যায়ে আছে। এই হচ্ছে কাহিনী। তার মানে হচ্ছে আসলে এখানে আসলে আপনাদের মধ্যেও একটা সম্পর্ক ছিল একটা পর্যায়ে গিয়ে? না, কোনো দিনই তার সাথে আমার কোনো মানে প্রেমের সম্পর্ক ছিল না। ঠিক আছে, আর মানে আমি হয়তো তার মানে ওনার ভাইয়ের প্রতি একটু উইক ছিলাম, মানে ওই টাইমটা আমার ভালো লাগতো। সজীব ভাইয়ের প্রতি? হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটা আমার ভালো লাগতো, বা আমাদের মধ্যে একটা সম্পর্ক হলেও হতে পারতো। কিন্তু আমি যখন দেখলাম যে সজীবও এটা নিয়ে করছে, হ্যাঁ, তো আমি আসলে এত ঝামেলা হয়েছে, আমি আসলে তাকে একদম আমার মন থেকে টোটালি বাদ দিয়ে দিছি। তার পরবর্তীতে আমি যার সাথে রিলেশনে যেতে গেছি বা আমি কথা বলতে চাইছি কারোর সাথে, তো আমি জিনিসটা পারি নাই। ঠিক আছে, সজীব আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দিছে। ইভেন তখন থেকে 10টা বছর ও আমার লাইফটা নিয়ে তার মতো করে খেলছে। এটা ওর ফ্রেন্ড সার্কেল, এটা ওর পরিবার, এটা ওর মেহেরপুর ডিস্ট্রিক্টের অনেকেই জানে, বুঝতে পারছেন। 10টা বছর একটা মেয়ের লাইফটা হেল করে ছাড়ছে। আমার বিয়েটাও হতে দিচ্ছিল না, অনেকের সাথে বিয়ে ভাঙছে। লাস্টে আমি অনেক বুঝিয়ে সিয়ামের সাথে বিয়ের ক্ষেত্রে আমি ওকে বুঝাইছি, তুই দেখ কথা বল। পরে ও যে কথা বলছে, দেন ও মানে অনেক রিকোয়েস্ট করার পরে ও রাজি হয়েছে। ঠিক আছে, আমি ওকে বুঝাইছি যে দেখ বিয়েটা সম্ভব না তোর সাথে, কারণ হচ্ছে সে আমার মামা হয়। ঠিক আছে, আমি দেখ এটা পসিবল না, আর আমি তো করবো না। সে যাই হোক, আমার কিন্তু আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে আমার বার্থডে যায় আমাকে সজীব উইশ করে না, বা আমার বিশেষ দিনগুলোতে সে যোগাযোগ করে না, কথা বলে না, হাই হ্যালো দেয় না। ঠিক আছে, ধরুন আপনার একটা সময় তার সঙ্গে যোগাযোগ ছিল, এখন হয়তো বা আপনার সঙ্গে যোগাযোগ নেই, আপনি কেন তার থেকে বার্থডে উইশ আশা করছেন? কেন একটা হাই হ্যালো আশা করছেন? এখন কেন আমি আশা করব? এখন তো তার সাথে আমি কোনো কিছু আশা করছি না। ঠিক আছে, যখন আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল, 1.5 বছরের কথা বলছি আমি, ও সরি, হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে ও আমার সাথে কথা বলে না। আমি তখনকার কথা বলছি, বার্থডে উইশের কথা। ঠিক আছে, আমি তো জানি না আমার সাথে কেন কথা বলছে না। ইভেন আমি আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা তো এক বাসায় ছিলাম, ও কিন্তু আলাদা ছিল, আমি কিন্তু আলাদা ছিলাম। এবং তখন ওকে আমি বোঝানোর পর ও কিন্তু ওর মেন্টালিটি থেকেও আমার নামটা মুছে ফেলছে। মানে ওই যে আগে যে ফ্যাসিনেশনটা কাজ করতো, সেটা কিন্তু ওর মধ্যে আর ছিল না। ঠিক আছে, তো যার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারছি সবাই মিলেমিশে। তখন কিন্তু সে আমাকে একদম ভাগ্নির চোখেই দেখতো। হ্যাঁ, বাসা নেওয়ার পর থেকে ওর মধ্যে আমার প্রতি আর কোনো ফ্যাসিনেশন ছিল না, আমাকে একদম ভাগ্নির চোখেই দেখতো। তো আমাদের সম্পর্কটা ওই রকমই ছিল, বন্ডিংটা ওই রকমই ছিল। ঠিক আছে, তারপরে আমার বাসায় এত শ্যুট করছে, আমি ওকে হেল্প করছি, আমি ওর জন্য কি না করছি সব কিছু করছি। ঠিক আছে, তো সেই মুহূর্তের কথা আমি বলছি। হঠাৎ করে সেই মুহূর্ত থেকে ও উত্তরায় চলে যায়, উত্তরা যাওয়ার পরেও আমি শ্যুটে গেছি, আমি শ্যুট করছি। ঠিক আছে, দেন হচ্ছে কি যে তারও অনেক দিন পর হঠাৎ করে সে আমার সাথে 1.5 বছর ধরে কথা বলে না, আমার বার্থডে উইশ করে না। হঠাৎ করে মানে হয় না যে তার সাথে আমার একরকম সম্পর্ক, অথচ আমি দেখতেছি সে যেন কেমন জানি অ্যাভয়েড করতেছে, কেমন জানি একটা তার বিহেভিয়ার। ঠিক আছে, মানে আমি একটা চেনা মানুষকে চিনতে পারছি না, আমি কারণ জানি না। আচ্ছা, এই যে আপনি যে বলছিলেন না যে আর্থিক সজীব বা আপনারা এক বাসায় থাকতেন, শুটিং করতেন, তখন তো আর্থিক সজীবের বিয়ে হয়েছিল, আর্থিক সজীবের ওয়াইফ কি সেটা জানতো? তখন আর্থিক সজীবের বিয়ে মানে কোনটার কথা বলছেন? আপনারা যখন শুটিং করতেন, এক বাসায় থাকতেন, এই বাসায় হতো বা ওই বাসায় ছিলেন, এক বাসায় শুটিং হতো, ওই সময় কি আর্থিক সজীব বিবাহিত ছিল, বিয়ে করেছিল? হ্যাঁ
হ্যাঁ, যখন হচ্ছে আমার বাসায় শুট হয়, আমি এই বাসায় চলে আসি, তখন আর্থিক সজীব বিবাহিত ছিল। আচ্ছা, তো ওনার ওয়াইফ কি কিছু বলতো না বা জানতো এসব কিছু? না, এসব কথা হচ্ছে হয়তোবা সে জানতো না, ঠিক আছে, এখন জানতে পারে, কিন্তু তখন জানতো না। আচ্ছা, তখন জানতো না। আর্থিক সজীব কিছু একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না, সেখানে উনি লিখেছে যে 7 বছর পর এসে কেউ হচ্ছে প্র্যাঙ্কিংয়ের মালিকানা দাবি করছে, কিংবা 5 বছর সংসার করে ডিভোর্স দিয়ে আবার হিরোইন হতে চায়। এই অভিযোগগুলো কাকে নিয়ে করেছে, কে মালিকানা চাচ্ছে, বা কে ডিভোর্স হবার পরে নায়িকা হতে চাচ্ছে, আপনার কিছু জানা আছে? কাকে মিন করে কথাগুলো বলেছে? মালিকানা চাই, এটা সম্ভবত প্রেমাকে মিন করে বলতেছে। আচ্ছা। প্রেমার বক্তব্যটা আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন, ঠিক আছে, সে কিন্তু স্টেটমেন্ট দিছে। তারপরে হচ্ছে 7 বছর পর, আসলে 7 বছর না, হয়তো 2 বছর তিথির কথা বলতেছে, ঠিক আছে, বিয়ে ওর কথা বলতেছে যে বিয়ে হয়েছিল এরকম বলতেছে, কিন্তু বিয়ে না, ওর হচ্ছে কি যে রিলেশন ছিল, ঠিক আছে, বাচ্চার কথা বলতেছে। তো সে হয়তো বা আমাকে মিন করতেছে বা এরকম কিছু, ঠিক আছে, কিন্তু এখানে কি মিন করছে আসলে? আচ্ছা, সেটা আমরা অবশ্যই ওনার থেকে জানতে চাইবো যে উনি কাকে কাকে মিন করেছে। এখন শেষ মুহূর্তে এসে আপনাকে আর কিছু বক্তব্য বা কোনো প্রমাণ বা কোনো ডকুমেন্ট দেখানো আছে? আমি শেষে একটা প্রশ্ন করছি, তারপর একটা প্রশ্ন দিয়ে শেষ করে ফেলবো। তার বিরুদ্ধে কি আর কোনো গুরুতর অভিযোগ যেটা আপনি একদম প্রমাণ সহ দেখাতে চান যে হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা শুনছি, যেমন তিথি একটা কথা বলেছে যে শায়লার সঙ্গে তার শারীরিক সম্পর্ক আছে গোপনে, তার স্ত্রীকে রেখে, তার স্ত্রী হচ্ছে ঢাকায় থাকে না। আপনি উল্টোপাল্টা প্রশ্ন করছেন কেন? না না না, আমি আপনাকে বলি, সেটা ব্যাপারটা হচ্ছে এমন যে তিথি বা কোথাও আমরা দেখেছি যে শায়লার অভিযোগটা এমন হয়েছে যে শায়লার সাথীর সঙ্গে আর্থিক সজীবের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আর্থিক সজীব তার ওয়াইফকে গোপন রেখেছে। এবং একটা নিউজ দেখেছি আমরা পত্রিকায়, যেখানে বলা হয়েছে যে আর্থিক সজীবের স্ত্রী হচ্ছে গ্রামে আর শায়লার সাথীকে নিয়ে আর্থিক সজীব থাকে ঢাকায়। এমন কোনো অভিযোগ কি আছে? এরকম অভিযোগ অবশ্যই আছে, সেই সব প্রমাণ আমি আপনাকে দেখাবো, আর সেই সব প্রমাণ আমার যদি কাজে লাগে আমি আদালতে দেখাবো, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, বাট আমি এখনই সেগুলা প্রকাশ্যে আনতে চাচ্ছি না। আচ্ছা, এই ধরনের কোনো প্রমাণ বা আপনাদের অভিযোগ আছে, প্রমাণ আছে, কিন্তু প্রমাণ আপনারা দেখাতে চাচ্ছেন না, তাই তো? এটা হচ্ছে ক্লিয়ার হ্যাঁ, স্টেটমেন্ট। আমি আদালতে দেখাবো বিকজ অফ আপনাদের, মানে আমি শো করতে যাচ্ছি না, তবে হ্যাঁ, আপনাকে আমি শো করতে পারি। আচ্ছা, আপনি চাইলে আমাকে এভাবে দেখাতে পারেন যেটা ক্যামেরায় দেখা যাবে না, তো এইভাবে দেখালে তার মোবাইল দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবভিয়াসলি, সেইভাবে আপনি চাইলে দেখাতে পারেন, যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে আমরা সেটা দেখতে চাই। ওকে, দেখেন। আচ্ছা, এটা কি কোনো অডিও নাকি স্ক্রিন ভিডিও? স্ক্রিন ভিডিও, হ্যাঁ। আমার যেহেতু হঠাৎ করে দেখছি, একটু জাস্ট বলা যাবে যেখানে কি আছে? আমি একটু আপনাকে এনশিওর করতে চাই, যদি আপনি বলেন যেটা প্রকাশ করতে চান না, সেটা আমি ইয়ে দিচ্ছি, কিন্তু এখানে মানে চ্যাট একজনের সঙ্গে, কার চ্যাট এখানে? এখানে আমার সাথে ওর চ্যাটটা আমি আপনাকে আপাতত দেখাচ্ছি। আচ্ছা, মানে হচ্ছে আপনার সঙ্গে আর্থিক সজীব? হ্যাঁ জি। ও এখানে স্বীকার করছে ওর থ্রিসাম ইচ্ছার কথাটা। আচ্ছা, ও এখানে স্বীকার করছে অনন্যার সাথে কিছু একটা করবে কিনা, এই ইচ্ছাটা আমার কাছে প্রকাশ করছে, সেটা এখানে আছে, ঠিক আছে। তারপরে এখানে এটাও আছে, ও অনেক মেয়ের সাথে ও যেভাবে সময় কাটায়, যেভাবে থাকে, এগুলাও আছে। আচ্ছা, সেগুলো আপনাকে কেন বললো? এগুলো আমাকে বলেছে কারণ আমার সাথে সে তো ফ্রি ছিল। আচ্ছা আচ্ছা, আমি তার বন্ধুর মতো ছিলাম, ঠিক আছে, সেইখান থেকেই সে আমাকে এগুলো বলেছে। আচ্ছা, তো এখন একটু আগে আপনি বলছিলেন যে প্রমাণটা আমি আপনাকে দেখাতে পারি কিন্তু দেব না, কিন্তু প্রয়োজন হলে আদালতে জমা দেব। তার মানে হচ্ছে আদালতে আসলে আপনারা কি বিষয় নিয়ে যেতে চান, মানে এইটার শেষ পরিণতিটা কি, বা কোন অভিযোগ নিয়ে আপনারা আদালতে যেতে যাচ্ছেন? তারা হচ্ছে, আমরা যেগুলো বলতেছি সেগুলো সবই সত্যি, সেই সব প্রুফ আমার কাছে আছে এবং আমি আপনাকে সবই দেখাতে পারবো, ঠিক আছে। এর এগেনস্টে যদি তারা কিছু বলে এবং এই বিষয়তে নিউজ হচ্ছে, হ্যাঁ, এর এগেনস্টে যদি তাদের কথা থাকে, তো তারা যদি আদালতে যায়, তো আমরা সেক্ষেত্রে সব কিছুই করতে পারি। হ্যাঁ, এবং আর্থিক সজীব স্ট্যাটাস দিয়েছে, চাইলে আমরাও আদালতে যেতে পারি, কিন্তু আমি আপাতত সেটা করতে চাচ্ছি না। হ্যাঁ, আমার জানানোর উদ্দেশ্য ছিল যে এই মানুষটার ক্যারেক্টার এরকম, আমি সেটা জানাতে পেরেছি। আচ্ছা, এতক্ষণ তো শুনছিলাম যে প্রোডাকশন নিয়ে আপনার অভিযোগগুলো, এর বাইরে আর্থিক সজীবকে নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে কিনা, যেগুলো আপনি নিজ চোখে দেখেছেন, স্বচক্ষে আপনার কাছে মনে হয়েছে বলার মতন? হ্যাঁ, ওর প্রতি আমার যে অভিযোগগুলো, তার মধ্যে ধরেন সে আমার বাসায় 5 বছর শ্যুট করেছে। দ্বিতীয়ত হচ্ছে সে তার টিমকে আমি যথেষ্টভাবে সাপোর্ট করেছি। দেন হচ্ছে টিমের অনেক মেম্বারকে সে বাদ দিচ্ছে, ঠিক আছে। টিমের পুরান মেম্বারদের শুরু থেকে তার প্র্যাঙ্কিং চ্যানেল থেকে
পেমেন্ট দেয় না, এখনো হয়তো বা দেয় না। প্র্যাঙ্কিং এর বিরুদ্ধে যে অভিযোগ এবারই প্রথম তা কিন্তু না। সাব্বির অর্ণব যখন ছিল, হ্যাঁ আপনি কি তখন ছিলেন? সাব্বির অর্ণব, হ্যাঁ। তো সাব্বির অর্ণব যখন ছিল তখনও কিন্তু প্র্যাঙ্কিং অনেকটা জনপ্রিয়তা ছিল বা একটা উত্থানের দিকে ছিল। সেই সময় হঠাৎ করে আমরা দেখেছি যে সাব্বির অর্ণব ছেড়ে চলে গেছে। তখনও কিন্তু ব্যাপারটা অনেকটা অস্পষ্ট ছিল। আমরা এখনো উত্তরটা খুঁজি যে সাব্বির অর্ণব তখন কেন ছেড়ে গেল, এই উত্তরটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, সাব্বির অর্ণব মেইনলি প্র্যাঙ্কিং ছেড়ে গেছে যে তাকে বাইরে কাজ করতে দিত না। ঠিক আছে, সজীব শুধুমাত্র প্র্যাঙ্কিং টিমেই তাকে রাখতে চেয়েছে, যেন বাইরে কাজ না করতে পারে, এভাবে তার সাথে মানে কথা বলতে চেয়েছে। কিন্তু সাব্বির অর্ণব আসলে শুধু প্র্যাঙ্কিংয়ে থাকতে চায়নি, সে বাইরেও কাজ করতে চেয়েছে এবং এই বিষয়টাই আসলে মেন বিষয়। ঠিক আছে, তারপর ওর সাথে ঝামেলা হয়, দেন আর কাজ করেনি। আচ্ছা, আর এই মানে একটা হচ্ছে যে পেমেন্ট তো দিতই না, সেটা একটা ফ্যাক্ট। ক্লিয়ার করতে না, এটা একটা ব্যাপার। মেয়ে ঘটিত কি আর কোনো অভিযোগ আছে? হ্যাঁ, সজীবের বিষয়ে মেয়ে ঘটিত অনেক অভিযোগ আছে। সে আমরা যখন ওই বাসায় ছিলাম, ঠিক আছে, তো ওই বাসায় মাঝে মাঝেই অনেক মেয়ে আসতো একে একে, ঠিক আছে, দিনে হোক রাতেও থাকতো। ঠিক আছে, তো এরকম অনেক মেয়ের নাম আমি বলতে পারবো, অনেক মেয়ের কোন দিন আসছে সে ডেটটাও আমি বলে দিতে পারবো। কারণ সে এমন একদিন আছে যেদিন সে আমার বাসায় মেয়ে নিয়ে আসছে বা ওই দিন মেয়ে ছিল, সেদিন আমার বাসায় চুরি হয়েছিল। আচ্ছা, বুঝতে পারছেন? তো যার জন্য আমি চাইলে কিন্তু ডেটগুলা বলতে পারবো। এই মেয়েরা কেন আসতো বা কোন প্রলোভনে আসতো? এই মেয়েরা আসলে কাজের প্রলোভনেই আসতো, মানে প্র্যাঙ্কিং এ অভিনয়ের সুযোগ দিবে। কাজের প্রলোভনে অনেক মেয়েকেই বাসায় ডাকছে, কিন্তু সবাইকে কাজ দিত না। হ্যাঁ, এরকম অনেক মেয়ে আছে যাদেরকে আমি আমার বাসায় দেখছি, কিন্তু সে হচ্ছে তার টিমে তাদেরকে দিয়ে কাজ করাতো না। আচ্ছা, মানে ওই যে কাজের সূত্রে আসো কথা বলছি এই বলে বলে তাদের হয়তো বা তিনি বাসায় ডাকতো, তাই তো এই জিনিসটা। আর একটা বিষয় হচ্ছে যে ও এখন তো দেখছি যে ধরুন আপনি তিথি যখন মুখ খোলা শুরু করলেন, আরও অনেকেই মুখ খুলছে একটু একটু করে। তো বর্তমানে যারা প্র্যাঙ্কিংয়ে আছে বা রিসেন্টলি ছেড়ে গেছে, এদের অবস্থা কি? এদের কি কোনো অভিযোগ বা এদের কোনো ঘটনা কি আপনারা জানতে পেরেছেন বা কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, প্রতিটা মেম্বারই কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, অনেক মেম্বার স্টেটমেন্ট দিয়েছে, অনেকেই দেয়নি। তো যারা স্টেটমেন্ট দিয়েছে তারা কিন্তু ক্লিয়ার করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে সাথী জড়িত। সাথী টেকনিক্যালি প্রত্যেককে টিম থেকে আউট করেছে টেকনিক্যালি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমি যে বিষয়টা বললাম, আমাকে কেন বাদ দিছে, মানে আমাকে কেন হঠাৎ করে ডাকে না, সজীবের সাথে আমার কেন সম্পর্কটা নেই। ঠিক আছে, এর কারণ হচ্ছে সাথী, কারণ সাথী চায়নি সামিয়া আপু শুটে যাক। ঠিক আছে, আর আরেকটা কারণ যে সজীবও চাইছে যে শোভা শুটে আসলে হচ্ছে কি যে সে তার চোখে পড়বে। তো এই জন্য সাথী এবং সজীব দুজন চিন্তা করে আমাকে আর শুটে ডাকেনি। ঠিক আছে, আমাকে কিছু বলেওনি, এটাই। দেন হচ্ছে আরোহী মিমকে এখন বাদ দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে তিথিকে ও কিন্তু টেকনিক্যালি সরাইছে, তিথির বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে ও কিন্তু তিথির ক্যামেরার পিছনের কিছু ভিডিও দেখিয়ে দেন হচ্ছে তিথির সাথে সম্পর্কের ঝামেলা বাধায়ে দেন তিথিকে বাদ দেওয়াইছে। ওটাকে শায়লা সাথী। আচ্ছা, ইয়েস। দেন হচ্ছে এই যে মামুন, ফারুক, তারপরে তামিম, তারপরে সিয়াম রিধা। ঠিক আছে, এদের সবার সাথেই সাথীর একটা অভ্যন্তরীণ ঝামেলা ছিল। ঠিক আছে, মানে টিমের মধ্যে সে প্রচুর প্রভাব খাটাতো, আর এরা তো সিনিয়র, এরা তো হচ্ছে কি যে আবার ধরেন সবাই তো আসলে মানতে পারে না, প্রভাবটা মানতে পারে না, তো যার জন্য ওর সাথে ঝামেলা হতো এবং তখনই সজীব সবাইকে আস্তে আস্তে বাদ দিয়ে দিছে। আচ্ছা, আমি যদি সাথী সম্পর্কে এই প্রভাবটা জানতে চাই যে টিম, এবং আমি তিথিরও একটা বক্তব্যের মধ্যে দেখেছি যে প্রোডাকশনে যারা শুটিং করতে যায় সেখানে শায়লা সাথীর আচরণটা একটু ভিন্ন রকম থাকে অন্যদের তুলনায়, এবং সাথীর সঙ্গে খাতিরদারিটাও নাকি অন্যরকম থাকে প্রোডাকশনে। এই বিষয়গুলো কি আপনার কিছু নজরে আছে, জানা আছে? হ্যাঁ, অবশ্যই। যেমন কি হয়? যেমন সাথী যদি খেতে না যায়, সজীব নাকি খায় না। মেকআপ রুমে সাথী মেকআপ নেয়, সজীব ওকে গিয়ে বলে সাথী খাবা না, সাথী বসে থাকে, ওকে বলে সাথী খাবা না। ঠিক আছে, এই যে এইগুলো কিন্তু মানুষ খেয়াল করে। আপনার সামনে যদি আমি প্রেম করি, আপনি বুঝতে পারবেন না? অবশ্যই। হ্যাঁ, তো এই রকম ছোট ছোট অনেক বিষয় আছে। ঠিক আছে, আর একদিন একটা মেয়ে বললো যে সে আর্থিক সজীবকে চিনেও না। ঠিক আছে, সে সাথীর পাশে গিয়ে বসে ওর পায়ের ওপরে হাত দিয়ে বলতেছে সাথী ব্লগ খোলো। ঠিক আছে, এগুলো আসলে কিসের নিদর্শন? সাথী বোন, ওকে ফাইন, সাথী বোন, তাহলে বলেন প্র্যাঙ্কিং পেজে যান, 4 জনকে ফলোয়িং,
4 জনকে ফলোইং। আচ্ছা, তার মধ্যে প্র্যাঙ্কিং এর 2টা পেজ, আর একটা তাহসান আর একটা শায়লা সাথী। কেন? সজীবের কি আর কোনো বোন নেই, আর কোনো টিম মেম্বার নেই, আর কেউ নেই? বলেন, আপনারাই বলেন। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি জানতে চাই যে এই যে এত কিছু হচ্ছে প্র্যাঙ্কিং এর প্রোডাকশনে বা আমরা শুনছি, এগুলো কি আর্থিক সজীব ভাইয়ের যে ওয়াইফ, তিনি কি জানেন না, বা তাকে কি আপনারা জানানোর চেষ্টা করেছেন, বা তার সঙ্গে কি আপনাদের কখনো কথা হয়েছে? আমার সাথে সুমাইয়ার, মানে ওনার ওয়াইফের নাম সুমাইয়া? দিন, হ্যাঁ। আচ্ছা, মানে মেইনলি সজীবের সাথে আমার যেদিন ঝামেলা লাগে, মানে 1.5 বছর ও আমার সাথে টেক্সট করে না, বা মানে একটু অ্যাভয়েড, মানে ওর সাথে আমার সম্পর্কটা যেরকম ছিল সেরকম ছিল না 1.5 বছরের মধ্যে, হ্যাঁ। তো তারপরে যখন আমাকে টিমে থেকে প্রচুর পরিমাণ নক করতো যে আপু এই প্রবলেম হচ্ছে, আপু ওই প্রবলেম হচ্ছে, মানে একাধিক মানুষ, 7 থেকে 8 জন, ঠিক আছে, তাদের প্রবলেমের কথা আমাকে বলতো, এটা সলভ করার জন্য, সজীব ভাইয়ের সাথে কথা বলার জন্য, কারণ আমি তাদের কাছে একটা ট্রাস্টেড জায়গা ছিলাম, ঠিক আছে। আমি তখন দেখলাম যে অনেক দিন ধরে আমি কথা বলিনি, তারপর দেখলাম যে না, আসলে কথা না বললে হবে না। তারপর আমি সুমাইয়াকে একদিন জিজ্ঞেস করলাম, মানে তাদের কাছ থেকে অভিযোগের মধ্যে এই সাথী এবং সজীবের রিলেশনের অভিযোগটা প্রচুর ছিল। তখন আমি সুমাইয়াকে একদিন নক দিয়ে বললাম যে তুই কোথায়? তো ও বাড়িতে অথবা ঢাকাতে বললো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন মানে একটু ঢাকাতেই বেশি থাকার চেষ্টা করিস। আচ্ছা, ঠিক আছে। তখন ও জিজ্ঞেস করতেছে আন্টি কেন? আমি বলছি না এমনিতেই। পরে ও কল দিছে, হ্যাঁ, কল দিয়ে বলতেছে আন্টি কি হয়েছে? আমি বলছি কিছু না, তুই মানে তুই বলতেছে কি যে কি হয়েছে বলেন, কিছু হয়েছে, আপনি কিছু শুনছেন? আমি বলতেছি কি যে হ্যাঁ আমি কিছু কথা শুনছি, আমি সেগুলো আগে সজীবের সাথে কথা বলি, যদি সত্যি মনে হয় সত্যতা যাচাই করে আমি তোর সাথে কথা বলবো, তার আগে আমি তোকে কিছুই বলবো না। ওই দিনই আমার ওর সাথে লাস্ট কথা। আচ্ছা, ঠিক আছে। তখন ও বলতেছে আন্টি আপনি কি মানে আপনি কি সাথীর বিষয়ে কিছু শুনছেন? ঠিক আছে। তখন আমি বললাম যে সাথী কেন? তো বলছেন না মানে সজীব উনি হচ্ছে কি যে আরোহীর সাথে কথা বলে, সাথীর সাথে কথা বলে, হ্যাঁ, রাতের বেলা। আমি বুঝতে পারি, ঠিক আছে, ও আসলে খুব নরম সরম মেয়ে। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম আচ্ছা, আরোহী না, ও সাথীর সাথে কথা বলে, তাই তো? দিয়ে বলতেছে কি যে হ্যাঁ আন্টি, মানে সাথীর নামটা বলার আগে সে আরোহীর নামটা নিয়ে কথা বললো, বুঝতে পারছেন? তখন আমি ওকে জাস্ট ধরাই দিলাম যে আরোহীর সাথে সে কথা বলে না, কথা বলে সাথীর সাথে। তো বলতেছে কি যে হ্যাঁ আন্টি। দিয়ে আমি শুনলাম, শুনে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে কথা বলবো, পরে তোকে জানাবো, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে হচ্ছে যে হয়তোবা তার ওয়াইফও কিছুটা আঁচ করতে পেরেছে, বা তার কাছে কানে গেছে, তার ওয়াইফের সাথে তার আগে থেকেই ঝামেলা হয় সাথীকে নিয়ে, এবং সে আমাকে ক্লিয়ারলি বলছে যে আন্টি আমি চাই না সাথী টিমে থাকুক, ঠিক আছে, আমি চাই না সাথী থাকুক, আমিও চাই সাথী চলে যাক, ঠিক আছে, দেখেন কি করে তাড়ানো যায়, মানে কি করব বুঝতেছে না, বুঝতে পারছেন? আমি কলে আশ্বাস দিলাম যে আমি দেখি যে সত্যতা কি যাচাই করি, ঠিক আছে, তারপরে আমি তোকে সব জানাবো। আচ্ছা, তারপরেও সেই সাথে এখনো কন্টিনিউয়াস প্র্যাঙ্কিং এ আছে? হ্যাঁ, তারপরে আমি সুমাইয়ের সাথে কথা বলার পর আমি সজীবের সাথে কথা বলার জন্য ফোন দিছি, সেই দিন না, 2-1 দিন পরে। তো সজীব বুঝে ফেলছে যে আসলে আমি সুমাইয়াকে কিছু একটা বলছি, কিন্তু আমি কিছুই বলি নাই, ঠিক আছে, জাস্ট অতটুকুই কথা। তারপরে সজীব আমার সাথে মেজাজ গরম করে কথা বলছে, এবং সজীবকে তখন আমিও মেজাজ গরম করে কথা বলছি, বলে আমি বলছি তুই সাথীর সাথে এগুলা কেন করছিস? ও অস্বীকার করছে আমি সাথীর সাথে কিছু করিনি, হ্যান ত্যান। তাহলে সুমাইয়া এগুলা কেন বললো? তখন বলতেছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি বলছি ওকে ফাইন, তোদের ব্যক্তিগত ব্যাপার, তাহলে টিমের প্রত্যেকটা মেম্বার আমাকে কমপ্লেন কেন দিচ্ছে এবং একজন বাদ যাচ্ছে কেন? ওরা তো ভয় আছে তুই ওদেরকে কখন বাদ দিয়ে দিবি, এগুলো কেন? তোদের পার্সোনাল ম্যাটার হতে পারে, তোরা সলভ করতে পারিস, তুই একটা না 1000টা প্রেম করিস, তাতে আমার যায় আসে না, কোনো দিন তো আগে যায় আসে নাই, তাই না? আমি তো ওকে স্পেস দিছি আরও, যে ঠিক আছে ওর লাইফ ও লিড করতেছে, আমার কি? ওর মতো রুম নিয়ে আছে, আমার কি? আমি তো ওর লাইফ ইন্টারফেয়ার করিনি, বাট এখন আমাকে এইটা নিয়ে কেন কথা বলতে হচ্ছে, সাথীকে নিয়ে কেন কথা বলতে হচ্ছে? কারণ টিমের প্রতিটা মেম্বার সাফার করছে, ঠিক আছে। আমি তোদের পার্সোনাল ইস্যু বাদ দিলাম, বাট টিমের প্রতিটা মেম্বারের জায়গা থেকে আমি তোকে বলছি যদি টিমটা তুই রাখতে চাস তাহলে সাথীকে বাদ দে। তখনও বলে কি যে আমি তোর কথাই বাদ দেবো, তাই বলে। আচ্ছা ওকে ফাইন, আমার কথাই বাদ দিতে হবে না, আমার কথাই বাদ দিতে হবে না, তুই সুমাইয়ের কথাই বাদ দে, তুই ফ্যামিলির কথাই বাদ দে, আমার নানির কথাই বাদ দে, আমার মামির কথাই বাদ দে, ঠিক আছে। আমি সেই সময় নানিকে তারপরে
ও বলে কি যে আচ্ছা ঠিক আছে আমি যখন পারি বাদ দেবো, ঠিক আছে, এরকম বিষয়। তারপরে এটা নিয়ে ঝামেলা একটু হয়, লাইন টাইন কেটে দিই, ঠিক আছে। পরে আমি ওকে বললাম যে শোন, তুই যদি সাথীকে বাদ না দিস আমি সবাইকে জানাবো। প্রথমে আমি সজীবের মাকে এবং বোনকে জানাইছি, ঠিক আছে। এবং সজীবের মাও আমাকে বলছে যে শোভা তুমি দেখো কিভাবে ওই মেয়েকে টিম থেকে বের করা যায়, কিভাবে ওকে তাড়ানো যায়, তুমি দেখো, ঠিক আছে, তোমার উপর আমার ছেলের দায়িত্ব ছিল, হ্যাঁ তুমি অনেক দেখছো ওকে, তুমি হচ্ছে কি যে দেখো ওই মেয়েকে, হ্যাঁ হ্যান্ডেল করো, তুমি ওই মেয়েকে সরাও। তারপরে মামি ফোন দিছে, মামিকে বললাম, তো মামি হচ্ছে কি যে সজীবের সাথে কথা বলছে, কথা বলে আমাকে বললো যে শোভা 3-4 মাস টাইম নিচ্ছে সজীব, তারপরে সাথীকে বাদ দিয়ে দেবে, মানে আস্তে আস্তে সাথী অন্য কোথাও কাজ খুঁজে নেবে, ঠিক আছে, মানে বাইরের মিডিয়াটা ওকে ধরাই দিবে, দিয়ে সজীব ওকে বাদ দিয়ে দিবে, তুই এই কয় মাস টাইম দে। তাহলে ঠিক আছে মামি, তুমি এই কয় মাস টাইম নাও, কোনো সমস্যা নেই, কিন্তু এরপর যদি তুমি মানে সে নাই করে তাহলে আমি কি করবো আমি জানি না, ঠিক আছে, আমি কি করবো আমি জানি না, এটা হয়তো সবাই জানবে, বুঝতে পারছেন। এবং তোমার ভাইয়ের মুখোশ আমি খুলে দেবো, আমি ওর সম্পর্কে যা জানি সবই বলে দেবো। ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেলেছি, সময় স্বল্পতা থাকে, একটু মনে হয় আরোহী মিম প্রসঙ্গে কথা ওঠার পরে কিছু একটা শোনাতে বা দেখাতে চেয়েছেন, সেটা কি সম্ভব বা দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, আমি হচ্ছে কি যে আচ্ছা আরো যে ইয়েটা বলি, তো আমি যেটা বলছিলাম টেকনিক্যালি সাথী সবাইকে বাদ দিছে, ঠিক আছে। এইবার এখনো টেকনিক্যালি সাথী আরোহী মিমকে বাদ দেওয়ার চেষ্টা করছে, মানে যারাই ফোকাসে আসতে চাচ্ছে বা ভালো আসছে তাদেরকে ওয়ান কাইন্ড অফ সে প্রোডাকশন থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে। হ্যাঁ, প্রত্যেককেই সে মানে একটু আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, যারা একটু ফোকাসে আছে বা যারা একটু প্রভাব খাটায় বা যারা একটু সিনিয়র, ঠিক আছে, তার উপরে যেন কেউ কথা বলতে না পারে, ব্যাপারটা এরকম। তো আরোহী হচ্ছে এখন তার টিমে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে। তো আরোহীর বিষয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়ায়, ঠিক আছে, যেমন আরোহী নাকি তাকে খুন করতে চেয়েছে, আরোহী তাকে হিংসা করে, আরোহী তাকে মারার চেষ্টা করছে, আরোহী তার খাবারে বিষ মিশাইছে, এই ধরনের কথা সে বলে বেড়ায়, ঠিক আছে। এগুলো কেন বলছে জানেন? এগুলো বলছে আরোহীকে টিম থেকে বের করার জন্য। চাইলে কি একটা মানুষ খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারে শুটিং স্পটে? সেটাও হ্যাঁ, সেটাই তো বিষয় যে আরোহী কিভাবে এই জিনিসটা করবে, সেটাই, ঠিক আছে। আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। সেটা কি কিন্তু অডিও নাকি স্ক্রিনশট? এটা আসলে অডিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দর্শকদেরকে শোনাই নাকি? অবশ্যই, ঠিক আছে, তাহলে একটু ফোনটা একটু এইভাবে ধরবেন, তাহলে হচ্ছে অডিওটা একটু ক্লিয়ারলি যাবে। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী, আমি তো যে আপনাদের কাছে তো বলতেই পারতাম যে আরোহী আমাকে একবার মেরে ফেলার চেষ্টা করছে, ঠিক আছে, আমি বলতেই পারতাম যে আমার সাথে শত্রুতা করে, এই শত্রুতা করে। আমি তো আমার এই যে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সব কিনে রাখি, এতটা ডেঞ্জারাস আমাকে নিয়ে। এখন এটা গেস্টের উপর ডিপেন্ড করবে সেই। আচ্ছা, কার সঙ্গে কথা চলছে এটা? এটা যার সাথে কথা চলুক সেটা বলতে চাচ্ছি না। আচ্ছা, কিন্তু মানে উনি বলছে যে আরোহী আমাকে বিষ খেয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, বিষ দিয়ে মারার চেষ্টা করেছে, এই কথা আরোহীকে বলেছে। এবং আরোহী কালকে এটা জানছে, জানার পর কিন্তু সে সেটে গিয়ে সেই রকম রিয়াক্ট করছে এবং সাথীকে জুতা দিয়েও মারছে। আমরা অনেক কথা বলে ফেলেছি, শেষমেশ বলতে চাই যে আসলে সমস্যা যে চলছেই, এটা আসলে সমাধান কি, বা এই মুহূর্তে লাস্ট স্টেটমেন্ট আপনার পক্ষ থেকে ক্লিয়ারলি যদি কোনো বক্তব্য থাকে সেটা আপনি চাইলে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। প্র্যাঙ্কিংয়ের জন্য আসলে আমি যেটা করেছি আমার জায়গা থেকে সর্বস্বটা করেছি, সেরকমই প্রতিটা মেম্বারই কিন্তু তাদের জায়গা থেকে সর্বস্বটা দিয়ে কাজ করেছে এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, বাট একটা সময় প্রত্যেকটা মেম্বারই বঞ্চিত হয়েছে, ঠিক আছে, আর সেটা সাথীর জন্য। আমার মেইন অভিযোগ এটাই। হ্যাঁ, একটা জায়গায় আমি ফ্রি পেমেন্টে কাজ করতে পারি, আমি তাকে সর্বস্ব দিয়ে কাজ করতে পারি, বাট একটা মেয়ের জন্য কিন্তু সবাই বাদ যেতে পারে না। আর সে যদি সাথে সাথে পরকীয়া করে তো সেটা তার পার্সোনাল ব্যাপার, তার পার্সোনাল পর্যন্ত থাকলে আমার বা আমাদের কারোর কোনো কথা ছিল না, কিন্তু সেটা পার্সোনাল ব্যাপারে নেই। এটা যেহেতু একটা টিমের মধ্যে কিন্তু আসলে প্রেম পরকীয়া এগুলো হলে টিমটা বিচ্ছিন্ন হয়ে যায়, টিমের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলাবোধ থাকে না। হ্যাঁ, আমরা জানি মিডিয়াতে অনেক প্রবলেম হয়, কিন্তু সেটা কি হয়, একটা নাটক হয়ে শেষ হয়ে যায়, একটা সিনেমা হয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু যখন টিমের মধ্যে কারোর সাথে ফিজিক্যালি কিছু হয় তাহলে সেটা আসলে শৃঙ্খলাবোধটা থাকে না। আর সজীবের মেয়েঘটিত বিষয় আমি অনেক আগে থেকেই জানি, তো আমি জানি ওর এই প্রবলেম, তো আমি ওকে সবসময় সতর্ক করেছি যে দেখ তুই যাই করিস, যার সাথে যেটাই করিস না কেন টিমের মধ্যে কারোর সাথে কিছু করিস না। ও
অনন্যার ছবি দেখেও আমাকে বলেছিল যে এর সাথে করবো কিনা, বা আরও অনেক মেয়ে, ঠিক আছে। তো আমি বলেছি যে না, একদমই না। বাট সাথীর ক্ষেত্রে সে পারেনি, সে সাথীর সাথে একদমই জড়াই গেছে, এবং জড়াই গিয়ে আমি যেটা বলেছিলাম আসলে সেটাই সত্যি হয়েছে। জাস্ট টিমের মধ্যে শৃঙ্খলা বোধটা নেই। আর এখন যে চাওয়াটা, এটা নিয়ে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এখন আর প্র্যাঙ্কিংয়ের কাছে কিছুই চাওয়ার নেই, ঠিক আছে। একটা সময় যখন চাইতাম যে সবাই কাজ করুক, সবাই থাকুক, হ্যাঁ, ওদের কাজ দেখলে ভালো লাগতো, ঠিক আছে। তো সেই জায়গাটা এখন আর নেই, কারণ তারা সবাই আসলে একে একে বাদ চলে গেছে। তারা আবার সেই প্র্যাঙ্কিংয়ের শুরুতে যেরকম কষ্ট হতো সেই কষ্টটাই কিন্তু এখন করছে, এই জিনিসটাই খারাপ লাগে। হ্যাঁ, তো এখন আর চেয়ে কী করবো, সাথী টিমে থাক না থাক তাতেও কোনো যায় আসে না। আর সজীবের কাছে, টিমের কাছে আমাদের কারোর কিচ্ছু চাওয়ার নেই। আমরা বলছি না যে আমার বাসায় শ্যুট করছো, পেমেন্ট দাও, আমি অভিনয় করছি, আমাকে পেমেন্ট দাও, আমি না, কেউই চাচ্ছে না, ঠিক আছে। তো আমাদের আসলে চাওয়াটা কিছুই না, যেটা সত্য ঘটনা ছিল সেটা সামনে আনাটাই অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল। ঠিক আছে সামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও অনেক কিছু জানার ছিল, চেষ্টা করেছি নিজেও জানতে, মানুষকেও জানাতে। ভালো থাকবেন।